আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শরীফ স্যার। আজকে অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের দৈবচলক গাণিতিক প্রত্যাশা ও বেদাঙ্কের আরো একটি ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এর আগে আমরা ক্লাস করছি দৈবচলক গাণিতিক প্রত্যাশার সূত্রগুলো আমরা লিখে রেখেছি। এখানে সকল সূত্র আছে, আমরা সমাধান করব। দেখেন বলছে, একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে উপরের পিঠের প্রাপ্ত হেডের গাণিতিক প্রত্যাশা ও বেদাঙ্ক নির্ণয় করো। যদি প্রান্তিক মানে যে এরকম মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, অথবা এখানে 2, এখানে 3, এখানে 5, এখানে 6 এরকম প্রান্তিক মান দেওয়া থাকে তাহলে এটা অবিচ্ছিন্ন উপাত্ত। আর যদি দেওয়া না থাকে তাহলে বিচ্ছিন্ন, তাহলে এটা বিচ্ছিন্ন উপাত্তের অঙ্ক। এটার ক্ষেত্রে গাণিতিক প্রত্যাশা বের করতে গেলে দরকার হচ্ছে সামেশন x ইনটু px। আর আমি বলছিলাম গাণিতিক প্রত্যাশা এবং বেদাঙ্ক নির্ণয় করতে গেলে বিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে অবশ্যই সম্ভাবনা বিন্যাস নির্ণয় করতে হবে। এটা বলে দিলেও সম্ভাবনা নির্ণয় করতে হবে, না করলেও। তাহলে আমরা লিখবো একটি, এই যে প্রশ্ন থেকে, একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে উপরের পিঠের প্রাপ্ত হেডের সম্ভাবনা বিন্যাস, প্রাপ্ত হেডের সম্ভাবনা বিন্যাস নিম্নরূপ লিখতে পারেন। সম্ভাবনা বিন্যাস নিম্নরূপ বা নির্ণয়, বা সম্ভাবনা বিন্যাস লেখা পরে এরকম গড় করবেন। ম্যাথ যদি বুঝেন এর চেয়ে সহজ কোনো বিষয় নাই। কথা বুঝতে পারছেন? আমাদের কোর্স চলতেছে সকল বিষয়ের, সকল বর্ষের কোর্স চলমান আছে, শুধু নামমাত্র ফ্রি নিয়ে আমরা কোর্স করে থাকি। খুবই কম মূল্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজেরও এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অর্থনীতি বিভাগের সকল কোর্সই আমাদের চলমান আছে। হ্যাঁ, একটু খেয়াল করেন। আমরা সম্ভাবনা বিন্যাসের ক্ষেত্রে এখানে লিখবো এক্স, এখানে পি এক্স। এই এক্স দ্বারা বোঝায় ঘটনা, পি এক্স দ্বারা বোঝায় ঘটনার সম্ভাবনা। আচ্ছা, একটা মুদ্রা দুইবার, একটা মুদ্রা ধরেন আমার কাছে মুদ্রা আছে একটা, এটা একটা মুদ্রা। একটা মুদ্রা একবার নিক্ষেপ করছি, আবার নিক্ষেপ করছি, দুইবার নিক্ষেপ করছি, যা ঘটবে, ধরেন এখন দুইটা মুদ্রা যদি একবারে নিক্ষেপ করি একই ঘটনা ঘটবে। তাহলে মনে রাখবেন, আমরা আগেও বলছি একটি মুদ্রা দুইবার, আগের ক্লাসগুলোতে একটি মুদ্রা দুইবার অথবা দুইটা মুদ্রা একবার, কাজ একই, অঙ্কের রেজাল্টও একই। তাহলে একটি মুদ্রা দুইবার বলছে বিদায় আমরা এক্স এর মান 0, 1, 2 লিখবো। একটি মুদ্রা দুইবার যে কথা, দুইটা মুদ্রা একই কথা, তাহলে 0, 1, 2। কথা ক্লিয়ার? অথবা যদি বলতো দুইটা মুদ্রা একবার, তাহলে 0, 1, 2 লিখতাম, কারণ একটা মুদ্রা দুইবার যে কথা, দুইটা মুদ্রা একই কথা, এক্স এর মান 0 থেকে 2। আচ্ছা, একটা মুদ্রা 3 বার হইলে 0 থেকে 3, বা তিনটা মুদ্রা একবার হইলে 0 থেকে 3। একটা মুদ্রা 4 বার হইলে 0 থেকে এক্স এর মান লিখতাম 4 পর্যন্ত। একটি মুদ্রা 4টি মুদ্রা একবার হইলে 0 থেকে 4 পর্যন্ত। এইটুকু লেখার পরে আমরা নিচে এরকম টান দিব, টান দিয়া আমরা এই যে একটা মুদ্রা দুইবারের মোট নমুনা বিন্দু সংখ্যাটা জানার চেষ্টা করব। এটা যদিও এখানে লিখতে হয় না, যেমন আমরা সম্ভাবনার ক্ষেত্রে লিখছিলাম একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে এনএস। মুদ্রার পিঠ কয়টা? এই যে মুদ্রার পিঠ কয়টা? দুইটা। এখানে 1, এখানে 2। আপনি বলেন 1 বড় না 2 বড়? 1 বড় না 2 বড় বলেন? বলবেন স্যার 2 বড়। যেটা বড় এটাকে লিখবেন। 2 এর উপরে স্কোয়ার হলে 4, এর মানে মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 4টা। আর একটা মুদ্রা দুইবারের নমুনা ক্ষেত্র হচ্ছে এরকম, দেখেন আমি বুঝার জন্য লিখতেছি নমুনা ক্ষেত্রটা। এই যে এইচ টি, এইচ হচ্ছে আর টি, দুইটা মিলে হচ্ছে একটা মুদ্রার নমুনা ক্ষেত্র। এই যে একটা মুদ্রা একবারের নমুনা ক্ষেত্র এটা, আবার এইচ টি, এখানে একবার, এখানে একবার, এখানে একটা মুদ্রা, এখানে একটা মুদ্রা, এই 4টি মিলে কিন্তু একটা মুদ্রা। এখানেও এইচটি মিলে একটা মুদ্রা, একটা মুদ্রা, একটা মুদ্রা, টোটাল হচ্ছে কয়টা মুদ্রা? দুইটা মুদ্রা। বা এখানে একবার, এখানে একবার, টোটাল হচ্ছে একটা মুদ্রা দুইবার। এখান থেকে যাবে এইচ, উপর থেকে এইচ আসবে, এখান থেকে এইচ, উপর থেকে টি, এখান থেকে টি, উপর থেকে এইচ, এখান থেকে টি, উপর থেকে কি টি। এই যে দেখেন এইচ এস এইচ টি, টি এস টি টি, এইচ এস এইচ টি, টি এস টি টি, মানে হচ্ছে দুইটা মুদ্রার নমুনা ক্ষেত্র বা একটা মুদ্রা দুইবারের নমুনা ক্ষেত্র। তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা যেহেতু 4, সব জায়গায় নিচে 4 লিখবেন। লেখার পরে জিরো দিয়া, এই যে প্রাপ্ত হেডের বলছে জিরো মানে কি? নাই, হেড নাই। কয় জায়গায় হেড নাই? এই যে এই জায়গায় হেড নাই, এই যে এক জায়গায় একটা হেড আছে। কয় জায়গায়? এই যে এক জায়গায়, দুই জায়গায় একটা হেড।
দুইটা হেড আছে কয় জায়গায়? এই এক জায়গায়, এক জায়গায়। ঠিক আছে, যদি এটা লেজের কথা বলতো, হেডের না বললে লেজ বলতো, লেজ মানে আমরা জানি কি জিরো, জিরো মানে হচ্ছে লেজ নাই কয় জায়গায়? এই যে এক জায়গায় লেজ নাই, এই জন্য ওয়ান। একটা লেজ আছে, এই যে এখানে একটা লেজ আছে, এক জায়গায় দুই জায়গায় আছে, এর জন্য টু। দুইটা লেজ এই যে এক জায়গায়, এর জন্য ওয়ান। আরো সহজ বিষয় হচ্ছে প্রথমটা যদি ওয়ান হয়, শেষেরটা ওয়ান হবে। তাহলে এই যে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়? টু। নিচে আছে ফোর, ফোর হইতে আর কত লাগে? টু, মাঝখানে একটা টু। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার কিনা বলেন? সব সময় সম্ভাবনা বিন্যাসের ক্ষেত্রে প্রথম যেই সংখ্যাটা হবে, শেষের দিক দিয়ে প্রথম যেটা হবে, এটার উপরে একই সংখ্যা হবে। তাহলে উপরে ওয়ান আর এখানে ওয়ান যোগ করলে কত হয়? টু। তাহলে এই নিচের যোগ করে আবার নিচের সংখ্যাটা সমান হইব। তাহলে নিচে কত আছে সব থেকে? ফোর। নিচের সংখ্যা সমান হইতে গেলে কত লাগে? লাগে টু। এই টু মাঝখানে বসাই দিবেন। আশা করছি আমার প্রিয় শিক্ষার্থীরা এই বিষয়টা আপনারা খুবই সহজে অনুধাবন করতে পারবেন। আমরা কিন্তু এই যে অংশটা, এটা কিন্তু লিখবো না, আমরা বোঝার স্বার্থে এটুকু উপস্থাপন করছি। এটা আমরা সম্ভাবনা ক্লাসগুলোতে করাইছি। কথা বুঝতে পারছেন? একটু খেয়াল করেন। এখন আমরা লিখবো কি গাণিতিক প্রত্যাশা। লিখবো আমরা জানি গাণিতিক প্রত্যাশা। গাণিতিক প্রত্যাশাকে প্রকাশ করে ইএক্স দ্বারা। এটার সূত্র হচ্ছে সামেশন এক্স ইন্টু পি এক্স। আপনারাই বলেন, এই যে এই সমানটা এখানে দিলাম, বলতে পারেন স্যার এত দূরে দিচ্ছেন কেন? দূরে দিচ্ছেন কি পাওয়ার? না স্যার, দূরে দিচ্ছি জায়গার স্বল্পতার কারণে। জায়গার স্বল্পতার কারণে। আপনি বলেন এক্স এর মান কত? এই যে আমরা এক্স আর পি এক্স গুণ করে পরে সামেশন করতে দিব। এক্স এর মান ফার্স্টে জিরো, ইন্টু দিলাম পি এক্স, এক্স এর বিপরীতে পি এক্স হচ্ছে ওয়ান বাই ফোর, সামেশনের জন্য প্লাস। এক্স এর মান কত? ওয়ান। পি এক্স এর মান টু বাই ফোর, সামেশনের জন্য প্লাস। এক্স এর মান কত? টু। পি এক্স এর মান ওয়ান বাই ফোর। কথা ক্লিয়ার? যদি আরো অংশ থাকতো ওইগুলো করতাম এভাবে। জিরো দিয়ে ওয়ান বাই ফোর কে গুণ করলে জিরো, এই যে ওয়ান দিয়ে টু বাই ফোর কে করলে টু বাই ফোর, প্লাস এই টু আর ওয়ানে গুণ করলে হচ্ছে টু, নিচে ফোর। আপনি যদি বলেন স্যার এভাবে ভেঙে ভেঙে করবো না, না করেন, কোনো উপায় নাই। জিরো যুগ বিয়োগ করলে যে কথা, না করলে একই কথা। তাহলে থাকে হচ্ছে টু বাই ফোর, টু বাই ফোর, ফোর আর ফোর এর লসাগু ফোর, এই ফোর দিয়ে ফোর কে ভাগ করলে ওয়ান, ওয়ান দিয়ে টু কে ভাগ করলে টু, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা। রেজাল্ট কত দিতেছে? ফোর ভাগ ফোর, রেজাল্ট হইতেছে ওয়ান। ফোর ভাগ ফোর, রেজাল্ট কত? ওয়ান। এর মানে গাণিতিক প্রত্যাশার মান এই অঙ্কের ক্ষেত্রে ওয়ান। গাণিতিক প্রত্যাশা শেষ করছি, তাই না? আমরা এটা একটু মুছে দিব। আমরা একটু এটা মুছে দিব। তাহলে গাণিতিক প্রত্যাশা ইএক্স এর মান কত? ওয়ান। আমরা একটু লিখে রাখলাম। কেন লিখে রাখছি? জায়গার স্বল্পতার কারণে। আর কি বের করব? বেদাঙ্ক। লিখবেন আমরা জানি বেদাঙ্ক। বেদাঙ্ককে প্রকাশ করে বিএক্স দ্বারা। এটা সূত্র হচ্ছে ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স হোল স্কোয়ার। দেখেন আমাদের কাছে ই এক্স এর মান আছে কত? ওয়ান। কিন্তু ই এক্স স্কোয়ারের মান নাই, আমরা ই এক্স স্কোয়ারের মান বের করবো। তাহলে লিখবো এখানে বা এই ক্ষেত্রে ই এক্স স্কোয়ার। আপনারা বলেন, এই যে ই এক্স এর সূত্র হচ্ছে, আমি কিন্তু বলছিলাম ই এক্স এর সূত্র সামেশন এক্স ইন্টু পি এক্স। এখানে যদি স্কোয়ার হয়, এখানে স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার, পরে পি এক্স এর সাথে গুণ, পরে সামেশন। এক্স এর মান হচ্ছে জিরো, এর উপরে স্কোয়ার ইন্টু পি এক্স এর মান কত? ওয়ান বাই ফোর। এক্স এর মান কত? ওয়ান, এর উপরে স্কোয়ার, পি এক্স এর মান টু বাই ফোর, সামেশনের জন্য প্লাস। এক্স এর মান টু, এর উপরে স্কোয়ার, পি এক্স এর মান ওয়ান বাই ফোর। জিরোর উপরে স্কোয়ার হলে জিরো, জিরো দিয়ে ওয়ান বাই ফোর কে গুণ করলে জিরো, জিরো লিখলে যে কথা, না লিখলে একই কথা। ওয়ানের উপর স্কোয়ার হলে ওয়ান, ওয়ান দিয়ে টু বাই ফোর কে গুণ করলে টু বাই ফোর। টু এর উপরে স্কোয়ার হলে ফোর, ফোর আর ওয়ান গুণ করলে কত? ফোর, ফোর বাই ফোর। আপনি যদি লসাগুণ নেন ফোর, তাহলে টু প্লাস ফোর, রেজাল্ট হচ্ছে সিক্স বাই ফোর। সিক্স বাই ফোর মানে কত? আমরা একটু ক্যালকুলেশন করি। সিক্স ভাগ ফোর, রেজাল্ট হচ্ছে ওয়ান বাই ফাইভ। ওয়ান বাই ফাইভ হচ্ছে ই এক্স স্কোয়ারের মান। ই এক্স স্কোয়ার করলে হবে না করতে হবে বেদাঙ্ক? করতে হবে বেদাঙ্ক। তাহলে আমরা উপরের অংশটা মুছে দিতেছি, মুছে দিয়ে লেখেন হতে বেদাঙ্ক।
বেদাঙ্ক হচ্ছে বি এক্স ইকুয়াল টু ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স হোল স্কোয়ার। ই এক্স স্কোয়ারের মান এই যে ই এক্স স্কোয়ারের মান 1.5 মাইনাস ই এক্স এর মান হচ্ছে 1 এর উপরে স্কোয়ার, তাহলে 1.5 1 এর উপর স্কোয়ার হলো 1, এটা দিয়ে এটাকে ভাগ করলে রেজাল্ট হচ্ছে 0.5। কথা ক্লিয়ার? আশা করছি প্রত্যেকে এই অঙ্কটাও ক্লিয়ার ভাবে বুঝবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন।